দ্য ব্যাঙ্গেল সেলার্স নাকি, কার লেখা? সরোজিনী নাইডু, তাই তো? আচ্ছা, এটা যে ইউটিউবে ভিডিওটা আপলোড করেছিলাম, কোনটা পাওনি তুমি? তোমাকে দেওয়া হবে না ওটা। তো বিষয়টা হচ্ছে, এই হ্যালো, অনেক গল্প হয়ে গেছে, শোনো এবার, নেক্সট দিন তোকে দিয়ে দেবো। এবার বিষয়টা হচ্ছে শোনো, প্রথম আগে একটা প্রশ্ন বলো, একটা প্রশ্ন উত্তর দাও। এই ভিডিওটা ইউটিউবে কে কে দেখেছো? একজন, দুজন, তিনজন? আর কই নাই? গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে করে মরে গেলাম ভাই তোদের জন্য। হ্যাঁ, সাসপেন্স রেখেছো? ঠিক আছে, দেখা যাক লাইভের পর। তো আমি জিনিসপত্র রেডি করে দিয়েছি, আজকেই ব্যাচে করাবো ওগুলো। চলো, দ্য ব্যাঙ্গেল সেলার্স বাই সরোজিনী নাইডু। এই নামটা প্রথমবার কেউ শুনছি? সরোজিনী নাইডু নামটা প্রথমবার কেউ শুনছি? আচ্ছা, সরোজিনী নাইডুর একটা জিনিস মনে রাখবে চিরকাল, যে ইন্ডিয়ায় যে ন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করা হয়, কি বললাম? ন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করা হয়, কথাটা ওমেন নয়, কথাটা উইমেন। ওমেন মানে জানো, ওমেন বানানো হয় এটা, এটা ওমেন। ওমেন মানে হয় অশুভ শক্তি, ঠিক আছে? এবার তোমরা যদি উইমেনকে যদি ওমেন উচ্চারণ করো, তাহলে ভেবে নাও তোমরা নিজেদের কি বলছো, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই নিজের সম্মানের খাতিরে অন্তত ওটা উইমেন উচ্চারণ করবে, নট ওমেন। ওমেন মানে বলে দিলাম, ঠিক আছে? কালো শক্তি, অশুভ শক্তিগুলোকে ওমেন বলা হয়, ঠিক আছে? যেমন ম্যাকবেথে থ্রি উইচেস গুলো ছিল, দে ওয়্যার ওমেন, ঠিক আছে? অশুভ শক্তি ওগুলো। বাহ, এত তাড়াতাড়ি চলে এলি? নেক্সট ক্লাস তো এখন এক সপ্তাহ দেরি আছে। 13 ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর বার্থ অ্যানিভার্সারি। কি বললাম? 13 ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর কি গো, বার্থ অ্যানিভার্সারি বা বার্থডে। সেই দিনটাকে ইন্ডিয়াতে ন্যাশনাল উইমেন্স ডে বলে গণ্য করা হয়, ঠিক? কি করে মনে রাখবো? ভ্যালেন্টাইন্স ডে দিন, ভ্যালেন্টাইন্স ডে এর আগের দিনকে, ঠিক আছে? মনে থাকবে, ভ্যালেন্টাইন্স ডে এর আগের দিন ন্যাশনাল উইমেন্স ডে বা সরোজিনী নাইডুর বার্থ অ্যানিভার্সারি। আমার মনে রাখানি দরকার, এনি হাও আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? কালকের ব্যাচটা যখন পড়াচ্ছিলাম, তখন তোমাদের একজনকে ব্যাচে জিজ্ঞেস করছিল, মিলন বোধহয় জিজ্ঞেস করছিল, স্যার ব্যাকগ্রাউন্ড এত পড়া দরকার আছে? একটা কোশ্চেনের সেট দিলাম ওকে একটা বই থেকে। হ্যাঁ স্যার দরকার আছে, নিজেই বলছে, তাই তো? ডাফ অ্যান্ড তাদের বইটা উল্টে দেখবে, প্রথম দিকে বোধহয় 30টা মতো কোশ্চেন শুধু ব্যাকগ্রাউন্ড থেকেই আছে। ওই জন্য ব্যাকগ্রাউন্ড ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল নয় কিন্তু, ঠিক আছে? এরকম কোশ্চেন আসতে পারে, ট্রু ফলস আসতে পারে, যে সরোজিনী নাইডুর বার্থ অ্যানিভার্সারি ন্যাশনাল উইমেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয় নাকি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়? আনসারটা হবে ন্যাশনাল, ইন্ডিয়াতে। বুঝতে পারলাম? শি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উম্যান, এটা উম্যান বলবো, ওম্যান আর ওমেন নয়, উম্যান আর উইমেন, ঠিক আছে? তো শি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উম্যান টু বি প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নাম শুনেছি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, শুনেছো নামটা? হ্যাঁ, রাহুল গান্ধী। হ্যাঁ, ইন্দিরা গান্ধী, রাহুল গান্ধী, এই যে, রাহুল গান্ধী যথেষ্ট পড়াশোনা করেছে, সম্ভবত ইন্ডিয়ান পলিটিশিয়ানদের মধ্যে কেজরিওয়াল আর রাহুল গান্ধী সব থেকে হাইলি এডুকেটেড। হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আছে, মাস্টার্স করেছে, যেটা বিশ্বের সব থেকে বড় টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি বলে কনসিডার করা হয়, ঠিক আছে? যাই হোক, অ্যান্ড অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ দ্য ইউনাইটেড প্রভিন্সেস, বর্তমানে তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে? তাহলে ইউপির মানে উত্তরপ্রদেশ আগের নাম কি ছিল? ইউনাইটেড প্রভিন্সেস, মনে থাকবে। আচ্ছা, আগে কি ছিল? গভর্নর ছিল ইউপির, মনে থাকবে। গভর্নর মানে, গভর্নর বাংলা মানে, গভর্নর বাংলা মানে কি গো?
আরে ভাই কই তো বলো কি? সূর্য সকল শক্তির উৎস, বলো। মাথায় আসছে না। রাজ্যপাল। আর রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি ইংরেজি কি? হ্যাঁ, প্রেসিডেন্ট। চলো, নাইডু's literary work as a poet earned her the nickname নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। ওনাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া উপাধি দেওয়া হয়। হ্যাঁ, কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। এই উপাধিটা কে দিয়েছিল? মহাত্মা গান্ধী দিয়েছিল। ঠিক আছে, মহাত্মা গান্ধীর পুরো নাম, আসল নাম? হুম, শ্রাবণ। বাবা শ্রাবণ মুখ লুকাচ্ছে, বলো বাবা। হ্যাঁ, তুমি মুখ লুকাচ্ছ বাবা, বলো। মোহনদাস করমচন্দ গান্ধী, বা বাংলা যদি বলি মোহনদাস করমচাঁদ গান্ধী, তাই তো? আচ্ছা, কেন না? বিকজ অফ দ্য কালার, ইমেজারি অ্যান্ড লিরিক্যাল কোয়ালিটি ইন হার পোয়েট্রি। ঠিক আছে, ছন্দ, বিভিন্ন রকম ইমেজারি, এগুলো ইউজ করা হতো, উনি ইউজ করতেন খুব সুন্দরভাবে বলে গান্ধী তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া উপাধি দিয়েছিল। নাইটিঙ্গেল একটা পাখির নাম, খুব মিষ্টি গান করে, ছোট পাড়া। হ্যাঁ, কি বলছো? পাখিটার গান ইউটিউবে শুনেছি। নাইডু বিগ্যান রাইটিং অ্যাট দ্য এজ অফ 12, লিখে রাখো, 12 বছর বয়সে লেখা শুরু করেছিল। অ্যান্ড হার প্লে মেহের মুনির, রিটেন ইন পার্সিয়ান, পার্সিয়ান ভাষায় লেখা মেহের মুনির নামক নাটকটা, ঠিক আছে, ইট ওয়াজ আ প্লে, একটা নাটক, এটা হায়দ্রাবাদের নিজামকে খুব ইমপ্রেস করেছিল। তখন নিজাম থাকতো, নিজাম, হায়দ্রাবাদের নিজাম, মানে বলতে পারো শাসক। ঠিক আছে, শাসক। আচ্ছা আচ্ছা, এটা ছাড়াও, এটা ছাড়াও শি ওয়াজ ওয়েল রিগার্ডেড অ্যাজ আ পোয়েট, কনসিডার্ড দ্য ইন্ডিয়ান ইয়েটস। আচ্ছা, ইয়েটস কোন ইয়েটসের কথা বলা হচ্ছে বলো তো আগে? ইয়েটস, ডাব্লিউ বি ইয়েটস। এর আগে যে কবিতাটা পড়েছিলাম, ঠিক আছে, তোমরা যারা নতুন তারা বোধহয় পড়োনি, রেকর্ডিংয়ে দেখে নিও। তাই তো, দ্য সেকেন্ড কামিং, ডাব্লিউ বি ইয়েটস এর লেখা, এক্স্যাক্টলি। তো ডাব্লিউ বি ইয়েটস এর লেখা দ্য সেকেন্ড কামিং। তো ঠিক সেরকমই আমাদের ইন্ডিয়ান ইয়েটস বলা হয় কাকে? সরোজিনী নাইডুকে। তাহলে সরোজিনী নাইডুকে দেয়া আমরা দুটো নাম এখানে খুঁজে পেলাম, একটা হচ্ছে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, সেকেন্ডারি হচ্ছে ইন্ডিয়ান ইয়েটস বলে ওনাকে কনসিডার করা হয়। ঠিক আছে, স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে কারো? রিফ্লেক্ট করছে এটা, একমাত্র ওই কোণ থেকে রিফ্লেক্ট হবে, আর কারো রিফ্লেক্ট হবে না। হুম। না না, দেখে দেখে, আমি পিডিএফ দিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে, his first, sorry, her first book was published in London in 1905, 1905 সালে, 1905 এ ওনার প্রথম বই পাবলিশ হয়েছিল লন্ডনে 1905 সালে। কি নাম বইটার? দ্য গোল্ডেন থ্রেশোল্ড। থ্রেশোল্ড বলে তো, থ্রেশোল্ড বলে তো কি বাবু? তুমি কালকের ব্যাচে এসেছিলে, থ্রেশোল্ড বলে তো কে জানি? হোয়াট ইজ দ্য মিনিং অফ থ্রেশোল্ড? কি বলে, কোথায় বসতে নেই বেশ বলে? কি দরজার এখানে কোথায় বেশ বসতে নেই? চৌকাঠে বসতে নেই। থ্রেশোল্ড ইংরেজি, সরি থ্রেশোল্ডের বাংলা চৌকাঠ। চৌকাঠ বোঝো না এমন তো আশা করি কেউ নেই, বোঝো চৌকাঠ? Good. বলে না চৌকাঠ, চৌকাঠ হচ্ছে এই দরজার তুমি এন্ট্রি নিলে, ঠিক আছে, আগে লিটারালি দরজার এরকম কাঠ লাগানো থাকতে হবে, ওই জন্য চৌকাঠ বলা হতো আগেকার দিনে বাড়িগুলো দেখবে। ঠিক আছে, বাট জেনারেলি প্রবেশদ্বার যেখান থেকে তুমি ঘরে ঢুকছো সেটাকে চৌকাঠ বলা হয়। ঠিক আছে, বলে না আমার বাড়ি চৌকাঠ মারাবি না তুই, হ্যাঁ, আমার বাড়ি চৌকাঠ মারাবি না, মানে আমার ঘরে পা রাখবি না, ঠ্যাং কেটে ফেলে দেবো। হ্যাঁ, মারাবি সে ঘর, তুই চৌকাঠের বাইরে পাটা বের করে দেখ, তোর একদিন কি আমার একদিন, জ্যান্ত পুঁতে রেখে দেবো। বলে তো নাকি? বলে? কি কপাল গো তোমার, কেউ বলে না।
আমরা এসব শুনে শুনে বড় হয়ে গেলাম। চলো, এই অবধি কারো কোনো ডাউট? ব্যাকগ্রাউন্ড যেটুকু ক্লিয়ার করা করলাম, কারোর সমস্যা? চলো নেক্সট। এই অ্যাবাউট দ্য পোয়েম, প্রত্যেকটা জিনিস লেখো খাতায়, খাতা বের করো, প্রত্যেকটা জিনিস লেখো, বা বইয়ে যদি টেক্সটের জায়গা থাকে সাইডে লিখে রাখতে পারো, টেক্সটের জায়গা থাকে সাইডে লিখে রাখতে পারো, আদারওয়াইজ খাতা বের করো। কবিতাটা পাবলিকেশন মানে কবে কবিতাটা পাবলিশ হয়েছিল, তাই তো? 1912 সালে কবিতাটা পাবলিশ হয়েছিল। কোথায় না, দ্য বার্ড অফ টাইম বলে একটা কালেকশন অফ পোয়েট্রি ছিল, বুঝতে পারলাম? দ্য বার্ড অফ টাইম বলে এটা বইটার নাম। কবিতার যে সংকলন ছিল সেই সংকলনটার নাম হচ্ছে দ্য বার্ড অফ টাইম, ইয়াদ रहेगा। আচ্ছা, জনরা যদি বলি, উচ্চারণটা জেনারি নয়, উচ্চারণটা হয় জনরা উচ্চারণ হয় অথবা জ উচ্চারণ হয়, ঠিক আছে? মানে ক্যাটেগরি, দেখবে গানেতে হয় না ক্যাটেগরি বা জনরা, পপ, সুফি, জ্যাজ, এগুলো হয় না? তো এটার ক্যাটাগরি কি হচ্ছে? লিরিক পোয়েট্রি, ঠিক আছে? লিরিক পোয়েট্রি মনে রাখবে। এবার আসবো রাইম স্কিম। আচ্ছা, রাইম স্কিমের কোনো আইডিয়া আছে তোমাদের? রাইম স্কিমের কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ রাইম স্কিম, শ্বেতা? বাবা রাইম স্কিম কিছু জানো? হুম, তোমায় তো মাধ্যমিকেই পড়িয়েছিলাম রাইম স্কিম কি জিনিস, বলেছিলাম মাধ্যমিকে, বলেছিলাম মাধ্যমিকে। রাইম স্কিম তোমরা জানো না, যারা নতুন? আচ্ছা এবার আমি বলছি। আহ, হ্যাঁ, অ্যাকচুয়ালি কবিতার যে ছন্দ হয়, কবিতার তার তাল থাকে, একটা ছন্দ থাকে তো নাকি, মিল থাকে তো নাকি, তো সেটা কি বলা হয় রাইম, ঠিক আছে? তো রাইম স্কিম হচ্ছে গোটা কবিতাটা কোন রাইমিং সিকোয়েন্সে আছে, সেই জন্য এটাকে আমরা বলবো রাইম স্কিম, ঠিক আছে? এটা রাইম স্কিম আমাদের বলছে কবিতাটা চারটে সেস্টেটে লেখা রয়েছে। সেস্টেট কি জিনিস আমরা জানি? ষষ্ঠক পড়েছি, কিসে পড়েছি? হুম, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে পড়িয়েছি, তাই তো? অক্টেভ মানে অষ্টক, আর সেস্টেট মানে ষষ্ঠক। 8 লাইনকে বলা হয় অক্টেভ, আর 6 লাইনকে বলা হয় সেস্টেট, ঠিক আছে? 8 লাইনে অক্টেভ হয়, 6 লাইনে সেস্টেট হয়। আর আমাদের এখানে বলছে চারটে সেস্টেট আছে, তাই তো? মানে 6 লাইনের স্ট্যান্জা কখানা আছে? 4খানা, তাহলে কটা লাইন হলো? 24টা লাইন হলো, তাই তো? 24 লাইনস, ঠিক তো? এবার এই প্রত্যেকটা সেস্টেট একই রকম রাইম আছে, সেটা কি? এ এ বি বি সি সি। মাথার উপর দিয়ে ফুল বাউন্সার চলে গেল, যারা নতুন তাদের মাথার উপর দিয়ে ফুল বাউন্সার চলে গেল, তাই তো? একবার আমার টেক্সট বইটা দাও। বই তো না, সরকার তো দেয়নি এখনো, টেনে হিঁচড়েই চালানো হচ্ছে এখন। হ্যাঁ, ভালো করেছে, পড়াশোনা বন্ধ করে দাও, কিভাবে পড়াশোনা করো? দেখো কবিতাটা একবার দেখো, দেখো চারটে স্ট্যান্জা আছে, চারটে স্ট্যান্জা আছে, 1 2 3 4, প্রত্যেকটা 6 লাইন করে আছে। তো আমি আগেই বললাম যে এখানে 6 লাইন করে স্ট্যান্জা থাকবে, তাই তো? 6 লাইনের সেস্টেট থাকবে কটা? চারটে আছে। এবার আমি একটা সেস্টেট বলছি, তাহলে ক্লিয়ার হবে, দেখো। আচ্ছা দেখো তো, ফার্স্ট লাইনটা কোন শব্দ দিয়ে এন্ড হচ্ছে? বের, উচ্চারণটা বিয়ার নয়, উচ্চারণটা বের, ঠিক আছে? উচ্চারণটা বের। আচ্ছা, এই বেয়ের সঙ্গে ছন্দ মিলছে এই 6 লাইনের মধ্যে কোন লাইন আছে দেখো তো, মানে এন্ড হচ্ছে। তার পরের লাইনটায় দেখো ফের। এবার এই বেরটাকে
এই তালটাকে বা এই ছন্দটাকে যদি আমি এ নাম দিই, ঠিক আছে, তার সঙ্গে এই ছন্দ আর কোথায় পাচ্ছি তাহলে আমি? ঠিক তার পরের লাইনে। আচ্ছা, আর ওই 6 লাইনের মধ্যে কত পাচ্ছি দেখো তো। আমি বেয়ের সঙ্গে আর কোনো ছন্দ পেলাম? পেলাম না। তাহলে ফার্স্ট দুটো লাইন কি হলো? এ, এ, এ হয়ে গেল, বি আসবো নিশ্চয়ই, তাহলে বি থার্ড লাইনে বি আসবো। ব্রাইটের সঙ্গে কোনটা মিল করছে? লাইট, তাহলে বি, বি। তারপর অ্যাজ ইউজুয়াল লাইভস ওয়াইভস, সি, সি। আবার দেখো রিস্ট মিস্ট, ড্রিম স্ট্রিম, ক্লিভস লিভস, কর্ন মর্ন, ফায়ার ডিজায়ার, ক্লিয়ার টিয়ার, গ্রে মিডওয়ে, ব্লেসড ব্রেস্ট, প্রাইড সাইড। বুঝতে পারলাম রাইম স্কিম কি জিনিস? হ্যাঁ, কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজও এরকম রাইম স্কিম ছিল, কিন্তু ওটা অন্যরকম ছিল। আচ্ছা, আর একটা জিনিস আমি বলি, আমি সনেটটা যখন তোমাদের বুঝিয়েছিলাম, শেক্সপিয়ার টেক্সপিয়ার সব বুঝিয়েছিলাম তোমাদেরকে আমি, তাই না? তো ওখানে একটা কাপলেট বলে একটা কথা উল্লেখ করেছিলাম। কাপলেট, খেয়াল পড়ছে? পার্কে ঘুরতে কারা যায়? কাপলরা যায় তো নাকি? পার্কে ঘুরতে কারা যায়? কাপলরা যায়। তো দুটো মানুষ হলে কাপল, দুটো লাইন হলে লাস্টে একটা টি লেগে যাবে, তাহলে বানানটা কি দাঁড়ালো? কাপলেট, নট কাপ আর প্লেট। বানানটা মনে থাকবে? পার্কে ঘুরতে যায় কাপলরা, তো বানানটা কি সবাই জানি? COUPLE। তো দুটো মানুষ হলে কাপল, আর দুটো লাইন হলে লাস্টে টি লেগে যাবে, কাপলেট। খেয়াল থাকবে। আচ্ছা দেখো তো, এখানে কাপলেট পাচ্ছি আমরা, হ্যাঁ, প্রত্যেকটা গোটা কবিতাটা কাপলেটে ভর্তি, জোড়া 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 লাইন আছে, ঠিক না? তাহলে এটাই কি বলবো? কাপলেটস আছে। আচ্ছা কটা কাপলেট আছে যদি জিজ্ঞেস করে? 12খানা কাপলেট আছে, 24টা লাইন, তাহলে 12খানা কাপলেট। মনে থাকবে? বুঝতে পারলাম কাপলেट की जिनिस। भेजे में घुसा और भूलेंगे कभी नहीं भूलेंगे। ঠিক। আচ্ছা একবার আমি এই কবিতাটা বের করো, তার আগের পাতাটায় যাও। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। যারা নতুন এসছো তাদের উদ্দেশ্যে বলছি, যারা পুরনো তাদের জন্য নয়, তবু শুনে রাখো, কিন্তু ক্ষতি কোথায়, কানে আঙুল দিয়ে বসতে হবে না। আচ্ছা দেখো, এই কবিতাটাকে তার আগের পাতাটাতেই ছিল, যে পাতাটাই ছিল তার আগের পাতাটাতেই, যে পাতাটাই ছিল তার আগের পাতাটাতেই উল্টাও, হয় দেখো, হ্যাঁ ঠিক আছে। এটা অহন এক কাজ করো, তুমি নিজে এটা বের করো, দেখো তো পারো নাকি। ভুল বলো, সমস্যা নেই, পেন্সিল দিয়ে লিখে লিখে করো, দেখো সুবিধা হবে। আচ্ছা এটা তোমাদের ব্যাচে কারোর কি? হ্যাঁ, পেন নট পেন্সিল। হ্যাঁ, হ্যাঁ, আরে কোন ব্যাচে ছেড়ে গেছে আমি তো জানি না, সব ব্যাচে একবার করে জিজ্ঞেস করছি। ওদের ব্যাচে ডেটগুলো আসেনি, ওদের ব্যাচে ডেট এলে ওদের ব্যাচে জিজ্ঞেস করবো। ও না, তাহলে ফার্স্ট লাইনটা এই নাম দেবো নিশ্চয়ই, ফেয়ার। ওর সঙ্গে কোনটা মিলছে দেখো তো? ওয়ের, তারপর বের, তারপর এর, তাহলে এই সবকটাই তো এই নাকি? লেখো তো, তাহলে এই সবকটাই তো এই হলো, ফের, পেন্সিল নাই, ফের, ওয়ের, পাশে এরকম করে এবি করে লিখে দাও, ঠিক আছে? তাহলে ফের এ হলো, ওয়ের এ হলো, বের এ হলো, এর এ হলো, ঠিক। আর এ পাচ্ছি নাকি দেখো তো। এবার বিটা, নতুনগুলো খুঁজে দাও আমাকে, বি কোনটা কোনটা বি হবে। বাই স্কাইয়ের আগে লাইটা হবে না? ম্যাজেস্টি,
হ্যাঁ, ওটা যেহেতু ওয়াই সাউন্ড করছে সেজন্য এটা নেওয়া হবে এতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ আর বি হয়ে গেল, আর এ বি পাচ্ছি না কোথাও, তাহলে এবার কি যাব, সি। তাহলে কোনটা কোনটা হচ্ছে দেখো, তাহলে স্টিপ, ডিপ, অ্যাসলিপ। আচ্ছা, এবার আর কি পড়ে রইলো, হিল, উইল আর স্টিল। এটাও তোমাদের মুখস্থ করতে হবে, এমসিকিউ আসবে। ওটা কবিতার রাইম স্কিম কি দাঁড়ালো, এবিবিএ এবিবিএ সিডি সিডি সিডি, আব্বা আব্বা সিডি সিডি সিডি, ঠিক আছে, মনে থাকবে। আর এই কবিতাটার রাইমিং কাপলেটস, ঠিক আছে, 12 রাইমিং কাপলেটস। রাইম স্কিমও যদি বলে তাহলে এ এ বিবি সিসি। কোয়েশ্চেন যে কোনো হবে দিতে পারে, যে কোনো রকম অপশন তোমাকে আসতে পারে, याद रहेगा। ওই জন্য দুরকমই বুঝিয়ে দিলাম। এই আমি রেকর্ডিং অন করেছি কিনা একবার আমায় দেখতে দাও। হ্যাঁ, হচ্ছে, রেকর্ড হচ্ছে। জাস্ট ইমাজিন যদি রেকর্ডটা অন করতে ভুলে যেতাম। আচ্ছা, হয়ে গেল। এবার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কবিতাটার থিম। কবিতাটার থিম কি জিনিস, থিম তো বোঝো ভালো করে। দুর্গাপুজোর থিম হয়, মহরমের থিম হয়, তাই তো, অনেক কিছু থিম হয়। এই কবিতাটার থিম কি কি, আমি যেগুলো তোমাদের এখন বলবো ইউটিউবে ওগুলো বলিনি আমি, ঠিক আছে। সব ইউটিউবে দিলে তো হবে না, না। ফার্স্ট অফ অল হচ্ছে দ্য রিদমিক বিউটি অফ উইমেন্স লাইফ, তাই তো, একজন মহিলার জীবনের ছান্দিক সৌন্দর্য। ব্যাঙ্গেল মানে কি, চুড়ি। তাহলে ব্যাঙ্গেলের সঙ্গে উইমেনদের লাইফ ওতপ্রোতভাবে জড়িয়ে, কথা যদি বলি আমি ভুল বলা হবে না। তোমাদের মধ্যে অনেকে ব্যাঙ্গেলস পরো, পরো তো নাকি, তোমার কথা বলিনি, মেয়েগুলোকে বলছি আমি। ঠিক, সেগুলো ক্যারেক্টারিস্টিক আছে, সাতরঙ্গি চুল থাকবে রেনবোর মতো, হ্যাঁ কানেরও পরে, আইব্রোতেও পরে, নাকে এখানেও পরে ছেলেগুলো আবার। না, ছেলেগুলো পরে, কি বলছে, আমি নিজে দেখেছি, ইনফ্যাক্ট বর্ধমানেও দেখেছি। হ্যাঁ, এগুলো মেয়ে ওগুলো। আচ্ছা শোনো, চলো জোকস অ্যাপার্ট, তাহলে একজন মেয়ের জীবনের সঙ্গে চুড়ি ওতপ্রোতভাবে জড়িয়ে, তাই তো, ঠিক বললাম না ভুল বললাম। তোমরাও জেনারেলি চুড়ি পরো, পরো তো নাকি, ঠিক আছে, বেশ করো। নেক্সট হচ্ছে আইডিয়ালস অফ ইন্ডিয়ান ফেমিনিনিটি, নারীত্ব, ভারতীয় মহিলাদের আদর্শ। এবার এর বাইরে আমি একটা কথা বলবো, এই অবধি ইউটিউবে বলেছিলাম, এর বাইরে একটা কথা বলছি। দেখবে ইন্ডিয়ায় মেয়েদের জন্য অনেক বাউন্ডারিজ, অনেক অবস্ট্যাকলস রয়েছে, টিল নাও, টিল নাও, এখনো পর্যন্ত, ঠিক আছে। বিস্তারিত টেক্সটটা পড়াতে পড়াতে আলোচনা করছি, তাহলে আরো বেটার বুঝতে পারবে, ঠিক আছে, আরো বেটার বুঝতে পারবে। এটা কেতে একটু, আর কিছুই না। আমি মানেগুলো ডান দিকে দিয়ে দিয়েছি, ঠিক আছে, মানেগুলো ডান দিকে দিয়ে দিয়েছি, পিডিএফ দিয়ে দেবো, লিখে নিও। ব্যাঙ্গল সেলার্স আর উই who bear our shining loads to the temple fair। ফার্স্ট কোয়েশ্চেন আসবে এখান থেকে, কবিতাটা কোন পয়েন্ট অফ ভিউতে লেখা, ফার্স্ট পার্সন পিওভি বা পয়েন্ট অফ ভিউ। এই ইনস্টাগ্রামে লিখি না পিওভি হাইফেন দিয়ে কিছু একটা লিখে দিই, পিওভি হাইফেন দিয়ে কিছু লিখে দিই, তো পিওভি মিন্স পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিকোণ। এবার এই পয়েন্ট অফ ভিউ দু রকমের হয়, একটা হয় ফার্স্ট পার্সন হয়,
আর একটা থার্ড পার্সন হয়, সেকেন্ড পার্সন হয় না, হয় ফার্স্ট পার্সন হয় অথবা থার্ড পার্সন হয়। আমাদের এই কবিতাটা ফার্স্ট পার্সন, আমাদের এই কবিতাটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। জিনিসটা কি হালকা করে বলে দিই, যে কোনো লেখার মধ্যে, সে হোক কবিতা হোক কোনো গদ্য, ঠিক আছে, যখন সে গল্পের বা কবিতার বক্তা কবিতা বা গল্পের মধ্যে হাজির থাকে, তখন তাকে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ বলা হয়। বুঝলাম না, মাধ্যমিকের কটা উদাহরণ দিয়ে বোঝে তাহলে বুঝতে পারবে। আচ্ছা, গল্পটা মনে আছে, আওয়ার রানওয়ে কাইট? আচ্ছা, গল্পটা যে শোনাচ্ছিল মেয়েটা ফিলিপা বলে, ও নিজে গল্পের মধ্যে হাজির ছিল? ছিল তো। তো গল্পের বক্তা, তাহলে ও তো গল্পের বক্তা, গল্পের বক্তা যখন গল্পের মধ্যে নিজে হাজির থাকে, তখন সেটাকে বলবো ফার্স্ট পার্সন পয়েंट ऑफ व्यू। आई बात समझ में? আচ্ছা, একটা কবিতা যদি বলি, মাই ওন ট্রু ফ্যামিলি, ওন ট্রু ফ্যামিলিতে কবিতার যে বক্তা ছিল, সে কবিতার মধ্যে ছিল না, ছিল না বলো তো? তাহলে সেটাও কোন পয়েন্ট অফ ভিউ হবে বলো তো বাবা? ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। এবার থার্ড পার্সন বলি, ফাদার্স হেল্প, মনে পড়ছে? তো ফাদার্স হেল্পে যে গল্পটা শোনাচ্ছি, কেউ তো ন্যারেট করছে, কেউ তো গল্পে ন্যারেট করছে, আমি রাইটার বলছি না, অথর বলছি না, গল্প কেউ তো শোনাচ্ছে আমাদেরকে, সে কি গল্পের মধ্যে হাজির আছে? তো সেটাই কি বলবো, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। ফেবেল বলে কবিতাটা ফার্স্ট পার্সন না থার্ড পার্সন? থার্ড পার্সন। তাহলে মাথায় ঢুকলো ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন কি জিনিস? ঘুষা ভেজে মে ঘুষ গয়া। এগুলো আগে থেকে জানতে না? জানতে? কি করে জানতে? গুড। তুমি জানতে? কি করে জানতে? এমনি এমনি জানতে। সূর্য, হ্যাঁ, আর কেন আন্ডা পড়ানোর সময় প্রথম প্রথম চ্যাপ্টারই বলেছিলাম, তুমি সূর্য সকল শক্তির উৎস। ওকে বেশ যখন বলি না সূর্য সকল শক্তির উৎস, হ্যাঁ করে দাঁতটা হেভি বের করে কিন্তু নিচেটা বেরোয় না, নিচে দাঁতটা বেরোয় না, না। বেচারাকে এরকম অপমান করছো, নয়েজ ক্যান্সেলেশন নেই কিন্তু, আজকে নয়েজ ক্যান্সেলেশন নেই। ওই যেরকম ফাইনাল ম্যাচে ইয়ে ছিল না, ওই ডিআরএস, ডিআরএস বলছি না, রিভিউ তো ছিল, বল ট্র্যাকিং ছিল না, আর আল্ট্রাএজ ছিল না। ঠান্ডা লাগছে? আমি বাড়ি দিচ্ছি এসিটা, দাঁড়াও। এতজন আছো না, যদি এসিটা বন্ধ করে দিন না, গরমে থাকতে পারবে না। দেখো আর প্রবলেম হবে না, আর প্রবলেম হবে না। বুঝতে পারলাম? তাহলে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ কি জিনিস, এই যে বলছে ব্যাঙ্গল সেলার্স আর উই, মানে আমরা হচ্ছে ব্যাঙ্গল সেলার্স। তো প্রথমে বুঝতে পারলাম যে বক্তা যে আমাদের কাহিনীটা শোনাচ্ছে বা কবিতা শোনাচ্ছে, সে গল্পের মধ্যে হাজির আছে, ঠিক আছে। তাহলে এরা বেসিক্যালি কি, ব্যাঙ্গল সেলার্স, চুড়িওয়ালা, আমরা হকারও বলতে পারি, ঠিক আছে, আমরা ভেন্ডারও বলতে পারি, ঠিক আছে। এমসিকিউ এরকম আসবে, তো হকার ভেন্ডার থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যদি ব্যাঙ্গল সেলার না থাকে তাহলে সে হকার বা ভেন্ডারটাই হবে। তো আমরা হচ্ছে সেই ব্যাঙ্গল সেলার্স, আমরা হচ্ছে সেই চুড়িওয়ালা, হু বের আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। আমরা শাইনিং লোডস বয়ে নিয়ে আসি কোথায়? টেম্পলের ফেয়ারে। তো গ্রামের মন্দিরে, যে মন্দিরটাকে কেন্দ্র করে যে মেলা বসে, ঠিক আছে, ঠিক সেরকম সেই মেলায় আমরা শাইনিং লোডস নিয়ে আসি। লোড মানে কি গো? বোঝা। শাইনিং লোডস, শাইনিং মানে চকচকে, চকচকে বোঝা বলতে কি বোঝাচ্ছে? রং বিরঙ্গি চুড়িয়া, ঠিক আছে, ওই করণ অর্জুনের মতো রং বিরঙ্গি চুড়িয়া। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। টিন্টেড মানে হচ্ছে কালার্ড, ঠিক আছে, টিন্ট মানে হচ্ছে কালার, টিন্টেড মানে হচ্ছে কালার্ড। রেইনবো কালার্ড সার্কেলস অফ লাইট, সার্কেলস অফ লাইট বলতে আবার সেই চুড়ি,
তাই চুড়িকে একবার এখানে পেলাম বলছে শাইনিং লোডস, আবার একবার পেলাম বলছে রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। বুঝতে পারলাম? কোয়েশ্চেন আসতে পারে রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট কাকে বলছে, কি হবে? ব্যাঙ্গেলসকে বলছে। লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস। রেডিয়েন্ট মানে কি বলতো? উজ্জ্বল। ঠিক আছে, লাইভস মানে জীবন, লাস্ট্রাস টোকেনস মানে কি? উজ্জ্বল নিদর্শন। আমি লিখে দিয়েছি দেখো ডান দিকে। ঠিক আছে, তাহলে এই চুড়িগুলো কিসের নিদর্শন বলতো? হ্যাপি লাইফের, ব্রাইট লাইফের, ঠিক আছে, হাসি খুশি জীবনের। দেখবে চুড়ি, আচ্ছা কেন সেটাও বলছি, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। ঠিক আছে, কাদের জন্য নিদর্শন এগুলো? হাসি খুশি থাকা বেটিयों के लिए और बहुओं के लिए। এখানে আমি দুটো কটা কথা বলবো আমি। ঠিক আছে, ওয়াইফ হচ্ছে সিঙ্গুলার, ওয়াইফস হচ্ছে প্লুরাল। লাইফ হয় সিঙ্গুলার, লাইভস হয় প্লুরাল। তার মানে একটা মেয়ের কারোর বেটি আর কারোর বউ ছাড়া কোনো অস্তিত্ব নাই। পয়েন্ট আন্ডারলাইন করে দাও এটাকে। ঠিক আছে, মানে একটা মেয়ের জীবন এই দুটো টাইটেলেই শেষ। তুমি কারোর বাড়িতে জন্মালে, অমুকের মেয়ে, বাবা দায়িত্ব ছেড়ে দিল, বিয়ে দিয়ে দিল অমুকের বউ, এটা ছাড়া আর তোমার কোনো অস্তিত্ব নাই। ইন্ডিয়ান সোসাইটি এটাই বিলিভ করে। ঠিক আছে, সরোজিনী নাইডু বলতে পারি উইমেন এম্পাওয়ারমেন্টের কর্ণধার। ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। মিষ্টি করে ঠাস করে চর মারলো সোসাইটির মুখে, বুঝতে পারলে? একটা মেয়ে হয়ে যখন জন্মেছো, একটা মেয়েকে এইভাবে ট্রিট করা হয়, হয় কারোর বেটি নয় কারোর বউ। হ্যাঁ, ওইটা তো আসবো, তুমি যে বললে না মা, মায়ের ব্যাপারটা তো আসবো। ঠিক আছে, সে সেটাও আবার ডিপেন্ড করছে, একটা তার যদি ছেলে হয়, এ না না ও কথাটা ভুল বলেনি। ঠিক আছে, অবভিয়াসলি উই শুড অ্যাপ্রিসিয়েট হার, ইটস নট আ ম্যাটার অফ জোক, উই শুড অ্যাপ্রিসিয়েট হার। আমরা লাস্টে পাবো সান কথাটা উল্লেখ আছে। ঠিক আছে, সান কথাটা উল্লেখ আছে, তার মানে তোমার যদি ছেলে হয় তবে সেই ছেলের উপরেই তুমি ডিপেন্ড করে তার মায়ের উপাধিটা পাচ্ছ, মানে সোসাইটিতে খ্যাতি নাম পাচ্ছ। তোমার যদি মেয়ে হলো তাহলে তার নামে তুমি নাম পাবে না, মেয়ে হয়েছে তো। ঠিক আছে, ফিমেল ফোর্টিসাইড এখনো পর্যন্ত ইন্ডিয়ায় হয়, যথেষ্ট হয়, কন্যা ভ্রূণ হত্যা যেটাকে বলা হয়। ঠিক আছে, আমার এক বন্ধু হসপিটালে অ্যাডমিট ছিল। ঠিক আছে, সত্যি ঘটনা, মিথ্যে কথা বলি না, ভুংচাং। ঠিক আছে, তো তারকেশ্বরে এবার ডেলিভারি ওয়ার্ড আছে। ঠিক আছে, তা একজনের মেয়ে হয়েছে, ভাই কেঁদে ফাটিয়ে দিচ্ছে মেয়ে হয়েছে বলে, মেয়ে হয়েছে বলে কেঁদে ফাটিয়ে দিচ্ছে। ডাইনোসর না, একটা পোকাই আছে ওখানে। কানটা বন্ধ করে রাখো এরকম করে। কি সমস্যা? এবার মানে সেইখানে আমার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল। ঠিক আছে, এবার কান্নাকাটি করছে, আমি ভাবলাম কেউ তো মারা গেছে। ঠিক আছে, আমি বললাম বন্ধুর সাথে কেন বন্ধুর তো ভাই পা ফা ভেঙে হসপিটালে পড়েছিল, গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, পা ভেঙেছিল, পা পা। কেন শুধু শুধু হত্যা করবে ওকে? শোনো বিষয়টা শোনো। এবার একটু খুটকা, আমি ভাবলাম কেউ তো মারা গেছে। ঠিক আছে,
হ্যাঁ, এমন হাউমাউ করে কাঁদছে যে কেউ মারা গেছে হয়তো। ঠিক আছে, এবার এটা আমারও দেখে কষ্ট লাগলো। ঠিক আছে, কেউ মারা গেছে হয়তো। হ্যাঁ গো, আমি জিজ্ঞেস করলাম, এলাম কত বয়স ছিল। ব্যাস। আর জিজ্ঞেস করেছি বাচ্চাটার বাবাটাকেই জিজ্ঞেস করেছি আমি। এলাম কত বয়স ছিল, কি কি মানে কিছু হয়েছিল। আমাকে মুখটা দেখলো এরকম করে। হুম। হ্যাঁ, দিয়ে বিষয়টা হচ্ছে, বললাম না না, কারো কিছু হয়নি। বলে কাঁদছেন কেন? আমার মেয়ে, আমার মেয়ে হয়েছে। তো মেয়ে হয়েছে, কাঁদছেন কেন? ছেলে বংশের প্রদীপ হয়। ঠিক আছে, মানে ধরুন আপনার বংশের প্রদীপটা হয়তো কোনো কারণে ঝড়েতে নিভে যেত, তখন কি হতো? তার মানে তুমি বলতে কি চাইছো? তো কিছু কথাটা লাগাও। ঠিক আছে, কিছু কথাটা লাগাও। এই এই জায়গাটা দেখে এখন মজা না, বেশ অনেক কিছু বেরোবে এখন। কন্টিনিউ করতে পারো তোমরা। আমার বেশ মজা লাগছে বিষয়টা। হুম। যাই হোক, চলো এবার টেক্সটে ফিরে এসো। কার মন বাজছে, সরি ফোন বাজছে কার? সাইলেন্ট করে দাও বাবা। এই এই এই, আচ্ছা ফার্স্ট অ্যান্সার মাথায় ঢুকলো? ফার্স্ট অ্যান্সার মাথায় ঢুকলো? মুখে আঙুল দিয়ে থাক, চুপ করে থাক, তাহলে দেবো, নাহলে দেবো না, চুপ করে থাকবে একদম। ব্যাসের সব পর্যন্ত একটা কথা বলবি না, চুপ করে থাক তাহলে দেবো। 11 এরকম ডাঁড়া না গজালেই হলো। চলো। সাম আর মিট ফর মেডেন্স রেস্ট। মেডেন মানে? মেডেন মানে আনম্যারিড। আনম্যারিড গার্লকে বলা হয় মেডেন। সাম আর মিট ফর আ মেডেন্স রিস্ট। রিস্ট মানে, রিস্ট মানে কি গো? কবজি, কবজি। ঠিক আছে, সাম আর মিট ফর আ মেডেন্স রিস্ট। কিছু চুড়ি তৈরি হয়েছে কিসের জন্য? একটা অবিবাহিত মেয়ের জন্য। ঠিক তো, একটা অবিবাহিত মেয়ের জন্য তৈরি হয়েছে, বা একটা অবিবাহিত মেয়ের হাতের জন্য চুড়িটা তৈরি হয়েছে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। মাউন্টেন মিস্ট মানে, মিস্ট মানে কি মাধ্যমিকে পড়েছিলাম, কুয়াশা। ওই ছিল না, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। তো সরি, 9-এ ছিল। সো কিছু চুড়ি কাদের জন্য তৈরি? যারা আনম্যারিড মেয়ে। ঠিক তো, যারা আনম্যারিড মেয়ে। চুড়ির কালারগুলো কিরকম হবে? সিলভার অ্যান্ড ব্লু। কিসের মতো দেখতে? পর্বতের জমা কুয়াশার মতো দেখতে। ঠিক আছে, ঠিক এই মেয়েটার হাতে চুড়ির মতো। আবার সাম আর ফ্লাশড। ফ্লাশড মানে, ফ্লাশড মানে কি বলবো, ওই ডিপ, মানে ডিপ পিঙ্ক বলাটাও ভুল হবে। দুধে আলতা রং বোঝো?
হ্যাঁ, ওটা থেকে একটু ডিপ, ঠিক আছে, মানে ডিপ রানি কালারও বলছি না আমি, ডিপ পিঙ্কও বলছি না, ঠিক আছে। তো ফ্লাশড মানে হচ্ছে পিঙ্ক, জাস্ট লাইক দিস। হুম, পিচ ডিফারেন্ট হয়, ঠিক আছে। আবার আরো কিরকম হয়, দে আর পিঙ্ক লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। আচ্ছা, কেন বার্ড কথার উল্লেখ করা হলো, বার্ডস দ্যাট ড্রিম, তাই তো? মেয়েরা ফুলের কুঁড়ির মতো, ঠিক আছে। একটা ফুলের কুঁড়ির স্বপ্ন কি থাকে, এই জায়গাটা ভালো করে বোঝার আছে। একটা কুঁড়ির স্বপ্ন কি থাকে, ফুল হয়ে ফুটে উঠবো, জগৎকে নিজের সৌন্দর্যে নিজের সুগন্ধে মাতিয়ে তুলবো, ঠিক। মানে আমার কোয়ালিটির কাদার করা হবে, আমার কোয়ালিটির কদর করা হবে পৃথিবীতে, তাই তো? তো ঠিক কিছু মেয়েদের মানে কিছু চুড়ির কালার কিরকম, ফ্লাশড, ডিপ পিঙ্ক, জাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, ঠিক আছে। নেক্সট লাইনটা বোঝার আছে, অন দ্য ট্র্যাঙ্কুইল, এবার এই বার্ডগুলো কোথায় ফুটছে, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। স্ট্রিম মানে জলধারা, উডল্যান্ড মানে হচ্ছে জঙ্গলে, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, আর ব্রো মানে হচ্ছে তীর, তীর বা পাড়, পাড়, ঠিক আছে। জলধার, ছোট নদী বা জলধারা, যার পাড়ে এই কুঁড়িটা ফুটে উঠেছে। আচ্ছা, ফুলের গুরুত্ব কোথায়, যেখানে তাকে দেখার লোক থাকবে, যেখানে তার কোয়ালিটির কদর করা হবে। তো জঙ্গলের ভেতরে একটা ছোট জলধারার পাশে যে ফুলটা ফুটে উঠেছে বা কুঁড়িটা যে তৈরি হয়েছে, তাকে কে দেখবে, ঠিক। তার মানে এটাই বোঝাচ্ছে তার মধ্যে, মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে প্রচুর, কিন্তু তার কপাল দেখো, সে এমন সোসাইটিতে জন্মেছে তার কোয়ালিটির কদর করার কেউ নেই। আই হোপ বোঝাতে পারলাম। নেক্সট বলছে, সাম আর, আর দেখো ঠিক এরকম, এই জলধারার পাশে মানে এরকম একটা সিনারিতে পাশে ফুলটা ফুটে উঠেছে, কে দেখবে ওকে ওখানে। Some are aglow with the bloom that cleaves to the limpid glory of a newborn leaves. নিউবর্ন লিভ দেখেছো, মানে গাছে নতুন পাতা গজানো, ঠিক আছে, বা ধরো ওই বীজ থেকে নতুন পাতা বেরোনো, দেখেছো? হুম, ঠিক তো, কিরকম বেরোয়, জাস্ট এইভাবে, এই সেপারেট হয়, ঠিক তো। ব্লুম করা মানে কি, ব্লুম করা মানে কি, ব্লুম মানে হচ্ছে ফোটা, তাই তো, ফুল ফোটা, নতুন পাতা ফোটা, এগুলো কি বলা হয়, দিস আর কল্ড ব্লুম। সাম আর আগলো, আগলো মানে উজ্জ্বল, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, ক্লিভ মানে হচ্ছে যে কোনো দুটো বস্তুর মাঝখানে জায়গাটায় ক্লিভ বলা হয়। তো পাতা দুটো যে ডিভাইড হচ্ছে, এই ডিভিশনটার মাঝখানটা হচ্ছে ক্লিভ, ঠিক আছে। টু দ্য লিম্পিড গ্লোরি, লিম্পিড গ্লোরি মানে কি হচ্ছে, উজ্জ্বল যে চমকগুলো থাকে তাকে বলা হয় লিম্পিড গ্লোরি অফ দ্য নিউ বর্ন লিভস। তো নতুন গাছের পাতাগুলো ব্রাইট কালার থাকে, তাই না, খুব সুন্দর লাগে দেখতে। তো ঠিক তাদের মতোই কালারের চুড়ি রয়েছে। তাহলে আনম্যারিড মেয়েদের জন্য কি কি কালার রয়েছে লিখে নাও, আন্ডারলাইন করে নাও, সিলভার, ব্লু, ফ্লাশড আর গ্রিন। গ্রিনটা এখানে স্পেসিফাই করা নেই, বলা নেই, বাট পাতার কালার কিরকম থাকে, গ্রিন থাকে, জাস্ট লাইক নিউ বর্ন লিভস। হুম, সরোজিনী নাইডুর সময়, আমি ওটা বলছি না, এই কবিতাটা এটা মানে নয় যে তুমি ওইটা ছাড়া অন্য কোনো কালারের চুড়ি পরতে পারো না। হোল্ড অন, দাঁড়াও, আমার কথাটা ক্লিয়ার করতে দাও, লেট মি ক্লিয়ার। এটার মানে, এটার মানে এটা নয় যে তুমি এর বাইরে কোনো কালারের চুড়ি পরতে পারো না, ঠিক তো। তুমি ব্লু কালারের চুড়ি পরতে পারো না বা পরো না, তুমি রেড কালারের চুড়ি পরতে পারবে না, হ্যাঁ, তুমি ব্ল্যাক কালারের চুড়ি পরতে পারবে না,
ব্ল্যাক শাড়ি পরলে, ব্ল্যাক শাড়ির সঙ্গে তুমি কি ইয়ে ব্লু কালারের চুড়ি পরবে? কোনোদিন ম্যাচ হবে না। এবার এগুলো বোঝানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রকম ইমেজারি দিয়ে, বর্তমানে বা তৎকালীন তৎকালীন মেয়েদের সামাজিক অবস্থা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আই হোপ ক্লিয়ার। এটা মানে নয় যে আনম্যারিড মেয়েরা এর বাইরে কোনো কালারের চুড়ি পরতে পারে না, ঠিক তো? এই স্ট্যান্ডাটা ডিফাইন করছে একটা আনম্যারিড মেয়ের লাইফ, ঠিক আছে? দ্য ফার্স্ট স্ট্যান্ডা কি বোঝাচ্ছে? লাইফ অফ অ্যান আনম্যারিড গার্ল, ঠিক আছে? যার স্বপ্ন তো প্রচুর আছে, বাট তার স্বপ্নকে গুরুত্ব দেবার কেউ নেই। বুঝতে পারলাম? চলো নেক্সট। 11-এর ওড়ার মতো উড়ে গেল। 11-এর ছেলেমেয়েগুলো এরকম করে উড়ে যায়, স্যাট করে উড়ে যায়। থার্ড স্ট্যান্ডা, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। ফিল্ড মানে ক্ষেত, সানলিট কর্ন মানে ভুট্টার, সানলিট কর্ন মানে ভুট্টার ক্ষেত। ভুট্টার ক্ষেতে সূর্যালোক পড়ছে, তো কিরকম লাগবে দেখতে? গোল্ডেন, গোল্ডেন লাগবে। মিট ফর ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। ব্রাইড মানে কি গো মেয়েগুলো বলবে? বধূ বা বউ, তাই তো? ব্রাইডাল মর্ন, মর্ন হচ্ছে মর্নিং এর পোয়েটিক ইউজ। মর্ন মিন্স মর্নিং, সকাল বোঝাচ্ছে। আবার কিছু হচ্ছে তার মানে সানলিট কর্নের মতো গোল্ডেন কালারের, ঠিক আছে? গোল্ডেন কালারের হয়, এটা নববিবাহিত একটা বধূর জন্য তৈরি, ঠিক তার বিয়ের দিনের সকালে, ঠিক। সাম লাইক দ্য ফ্লেম অন হার ম্যারেজ ফায়ার। আচ্ছা, অ্যাকর্ডিং টু হিন্দু রিলিজিয়ন বিয়ের সময় এটা কি থাকে? হ্যাঁ, মণ্ডপ, একটা আগুন থাকে না? কি বলে আগুনটাকে? অন্য কিছু, অগ্নি তো বটে, অগ্নির আগে পরে কিছু লাগায় না? হ্যাঁ, অগ্নিকুণ্ড বা এরকম কিছু একটা বলা হয়, ঠিক আছে? হোমাগ্নি তো অন্য জিনিস, এটা হোম করার জন্য লাগায়। অগ্নিকুণ্ড, সূর্য বলতে পারছো না, সকল শক্তির উৎস, ফলস খেয়ে। হ্যাঁ, তুমি এত ড্রামা দেখো, দেখো নি 7 পাক করে? ইন্ডিয়ান ড্রামা দেখো না, এটা ঠিক নয়। হ্যাঁ, আমি কি বললাম? হিন্দু রিলিজিয়ন অ্যাকর্ডিং বিয়ের সময়, বলো না মা, শুনলে না তোমার ঠ্যাঙাবে ধরে এক্ষুনি, ঠিক আছে? তো বিয়ের সময় কি করা হয়? মাঝে একটা আগুন থাকে, আগুন থাকে, সো আগুনের চারিপাশে তারা কি করে? ঘোরে, 7 পাক ঘোরে। এই ফায়ারটা স্যাক্রেড বলা হয়, পবিত্র, ঠিক তো? আবার কিছু হয় ঠিক তার বিয়ের সেই আগুনটার মতো, ঠিক আছে? কিরম থাকে কালারগুলো? এরকম থাকে তো। or rich with the hue of her heart's desire। বিয়ের দিন বা বিয়ের সময় একটা মেয়ের মনের মধ্যে সে প্রচুর নতুন স্বপ্নের বাসা বাঁধে, ঠিক আছে? এটা বাস্তব। এবার টপিকটাকে আমি একটু আপলিফট করছি, বোঝো মন দিয়ে। যখন একটা মেয়ে বিয়ে করে যায়, সে মনের মধ্যে, বুকের মধ্যে অনেক আশা বেঁধে নিয়ে যায়, অনেক স্বপ্ন বেঁধে নিয়ে যায়। নতুন মানুষ, নতুন জীবন, নতুন পরিবার। তো সে তার চুড়িগুলো তার মনের স্বপ্নের মতোই রিচ, ব্রাইট, পজিটিভিটিতে পূর্ণ, টিঙ্কলিং, মিটমিট করছে, লিউমিনাস, উজ্জ্বল, টেন্ডার, কোমল অ্যান্ড ক্লিয়ার, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। এই কথাটা তোমরা আমাকে একটু বোঝাও, হোয়াই ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার? তাও না, ব্রাইডাল লাফটার কেন? নতুন জীবনের সূচনা,
তাই তো? মনের মধ্যে হাজার স্বপ্ন, হাজার ইচ্ছা। আর কেন ব্রাইডাল টিয়ার? পুরনো জীবনকে ছেড়ে দিয়ে যেতে হচ্ছে, দ্যাটস ওয়াই ব্রাইডাল টিয়ার। পাপা মে তেরি গলিয়াं। ঠিক তো? সাম আর, তাহলে আগের ফেজটা কি পেলাম গো? আগের ফেজটা পেলাম হচ্ছে একটা ব্রাইডের লাইফ। ফার্স্ট পেলাম আনম্যারিড, তারপর পেলাম বিয়ে হচ্ছে। নেক্সট স্ট্যান্ডে যখন যাব, লাস্ট স্ট্যান্ডা, ফোর্থ স্ট্যান্ডা, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। ঠিক আছে? পার্পলের মধ্যে কিরকম? গোল্ড ফ্লেকড গ্রে। বুঝতে পারলাম? জেনে দেখবে আমাদের মায়েদের ধীরে ধীরে এজ যখন হচ্ছে, তারা চটকিলা কালারগুলো খুব একটা ইউজ করে না, নোটিস করেছো? হ্যাঁ, বাট সেই মায়ে কিন্তু নিজের ইউথে ব্রাইট কালার্স ইউজ করতো। এবার এটা কি সিম্বলাইজ করছে দেখে নাও। ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু দ্য লাইফ মিডওয়ে, নিজের জীবনের অর্ধেকটা পার করে চলে এসছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যার হাত, চেরিশ করা মানে কি, লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, মানে BLESSED, তার পোয়েটিক ইউজ হচ্ছে BLEST, সে আশীর্বাদ করেছে। অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সানস, ক্রেডল করা মানে কি গো? ঝুলা ঝুলানো হয় না? সেকেন্ড কামিং এ ক্রেডল কথাটা পড়েছিলাম। ঠিক আছে? ক্রেডেলড ফেয়ার সানস, কেন সানস কথাটা উল্লেখ করা হলো? ওই যে জেনিফা একটা কথা বলেছিলে, লজ্জা লাগার বিষয় নয়, আই এম প্রাউড অফ ইউ, ওই পয়েন্টটা তুলে ধরলো যে কেন তাহলে স্যার মা হিসাবেও তো পরিচিতি লাভ করে। তো মা হিসেবে তখনই পরিচিতি লাভ করবে যখন সে একটা ছেলের জন্ম দেবে। বুঝতে পারলাম? প্যাট্রিয়ার্কাল সোসাইটি, পুরুষতান্ত্রিক সমাজ। অন হার ফেথফুল ব্রেস্ট, বুকের দুধ খাইয়ে সে কোলেতে ছেলেকে লালন পালন করেছে, মেয়েকে নয়। ওই জন্য সন্স কথাটা আমি হাইলাইট করে রেখেছি। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, সে ঘর সংসার চালায়। ঠিক আছে? সে একটা মা, মা হওয়ার পাশাপাশি সে ঘর সংসার চালায়, পুরো সংসারের দায়িত্ব নিয়ে বসে আছে। এটা তার কাছে মনে হয় যে ফ্রুটফুল প্রাইড। তার মানে তার জীবনটা একটা চক্রের মধ্যে বেঁধে রেখে দেওয়া হয়েছে, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এর বাইরে তোমার জীবন নেই। রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন ওই বাউন্ডারি টেনে রেখে দেওয়া হতো, রবীন্দ্রনাথ ঠাকুর জানতো এটাই সব, তাই না? এর বাইরে বেরোলেই ভূতে ধরবে, হ্যানা ত্যানা অনেক কিছু ভয় দেখানো হতো। ঠিক তো? তো ঠিক আমাদের মায়েদের জীবনটাও এরকমই বানিয়ে রেখে দেওয়া হয়েছে। এটাই তোমার জীবন, এটাই তোমার ভবিতব্য, যা হবে এর মধ্যেই হবে। তো দেখো, আজ অব্দি আমাদের মায়েরা এরকমই জীবনযাপন করে, কিন্তু করে তো। নিজের শখ আহ্লাদ কিছু বোঝে? বোঝে না। সন্তানের জন্য সব ত্যাগ করে দেয়, হাজব্যান্ডের জন্য সব ত্যাগ করে দেয়, সংসারের জন্য সব ত্যাগ করে দেয়। তোমাদের খেতে কটায় দেয়? একটা, দেড়টা, দুটো, নিজে কটায় খায়? চারটে। ঠিক তো? ঘরে ঘরে গল্প। তাহলে তোমার মা ভেবেই নিয়েছে, ভুল বললাম, ভাবিয়ে দেওয়া হয়েছে, এটাই তার জীবন, এর বাইরে তার কোনো গতি নেই। ঠিক আছে? তুমি যা করার এর মধ্যেই করো। তুমি আবার কি নিজের পার্সোনালিটি ডেভেলপ করবে গো? তুমি একটা মেয়ে হয়ে জন্মেছো, এ বাবা। পয়েন্ট ক্লিয়ার করতে পারছি? অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড। ইনফ্যাক্ট ঈশ্বরের যখন কি করে, সে গডের পুজো করছে, সেটাও হাজব্যান্ডের পাশে। তার মানে হাজব্যান্ড ছাড়া তার কোনো গতি নেই, তার সেলফ এন্টিটি নেই। বুঝতে পারলাম? ব্যাস, কবিতাটা এ পর্যন্তই। একবার চোখ বুলিয়ে নাও যে কারো কোনো ডাউট আছে কিনা। এখানেই শেষ। বলুন।